মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক টুকুর ছাত্রনেতা অধ্যাপক জাকির হোসেনকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র এই সিলেট ভূমিতে আজকে বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী তথ্যমন্ত্রীর উপস্থিতিতে সিলেট মহানগর এবং সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দের সাথে এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুদউদ্দিন আহমেদ, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে, যার বক্তব্য একটু পরে আমরা শুনব, যিনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এখানে উপস্থিত আছেন সিলেট জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান সহ মহানগর এবং জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব। মাননীয় মন্ত্রী আজকে সিলেটে এসেছেন এই শাহজালাল শাহপুরানের পূর্ণবী স্মৃতি চৈতন্যের এই লীলা ক্ষেত্র, এই ভূমিতে আপনাকে আমরা স্বাগত জানাই। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি আজকে অনেক সরকারি কার্যে অংশগ্রহণ করবেন। আমি রাজনৈতিক বিষয়ে বিশেষ কিছু বলবো না, শুধু বলতে চাই বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার আপনার মন্ত্রণালয়ে আমরা এই সিলেট ভূমিতে আপনার পিতৃভূমি মাতৃভূমি চট্টগ্রামের মতো আমরা আলাদা একটা সংস্কৃতি নিয়ে আমরা বেঁচে থাকি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা চাই সিলেট যেমন সিলেটের বেতার যেমন আমাদের কৃষ্টি সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে, এই সিলেটেও বাংলাদেশ টেলিভিশনের একটি নিজস্ব উপকেন্দ্র থাকলে, একটি রেকর্ডিং সেন্টার এবং প্রচার কেন্দ্র যদি থাকে, তাহলে আমরাও সিলেটবাসীরা আমাদের সংস্কৃতিকে বাংলাদেশের পাশাপাশি বিশ্বময় আমরা তুলে ধরতে পারব। আমরা আশা করি আপনি আজকে আমাদেরকে এরকম একটি শুভ বাণী শোনাবেন। রাজনীতির ক্ষেত্রে আমরা জেলা এবং মহানগর কোভিডের ঠিক প্রাককালেই আমাদের এই কমিটি করে দেওয়া হয়। কোভিড পরবর্তীতে প্রায় 1 বছর লেগে যায় আমাদের কোভিডের কারণেই আমরা যখন আমাদের কমিটি পাই, এরপর আমাদের সামনে দুটি বড় ইভেন্ট আসে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী, এই দুটি বিষয়কে সামনে দিয়ে যখন আমরা কাজ করা শুরু করে দিলাম, মার্চ মাসের 7 তারিখ থেকে মার্চ মাসের 26 তারিখ পর্যন্ত আমাদের জেলা এবং মহানগর আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি ছিল। সেই কর্মসূচি চলাকালীন সময় 18 তারিখ আমাদেরকে জাতীয় নির্দেশে রাষ্ট্রীয় প্রজ্ঞাপনের কারণে আমাদের স্থগিত ঘোষণা করতে হয়। এরপরেও আমরা এই কোভিডকালীন সময়ে দুটি সংগঠন দুটি জেলা এবং মহানগরীতে আমরা সব সংকটে সব কার্যে আমরা এককভাবে মিলিতভাবে করার চেষ্টা করেছি। জেলা বিভিন্ন উপজেলায় করেছে, মহানগর 27টি ওয়ার্ডের মধ্যে কার্যক্রম করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক, মানবতার জননেত্রী শেখ হাসিনার এই করোনাকালীন সময় যে মানবতার কাজে যে সব তিনি কর্মসূচি দিয়েছিলেন, খাদ্য বন্টন সহ মানুষের পাশে দাঁড়ানো, মহানগর এবং জেলা আওয়ামী লীগ তা সবসময়ই করেছে।
আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনও আমাদের সাথে মিলে কাজ করেছে। আমরা পরবর্তীতে আমাদের কমিটি হওয়ার পর আমরা আমাদের কার্যক্রম আরো বেগবান করার সুযোগ পেয়েছি। যেহেতু সিলেট মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি, আমরা ইতিমধ্যে আপনাকে অবগত করছি, আমরা প্রায় 3টি কার্যকরী কমিটির সভা করেছি এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে আমরা আমাদের সাংগঠনিক দিক দিয়ে 9টি সাংগঠনিক কমিটি করে আমরা প্রত্যেক কমিটিকে 3টি করে ওয়ার্ড দিয়েছি, যাতে এই ওয়ার্ডকে শক্তিশালী করা যায়। আমাদের সেই পাশাপাশি কেন্দ্রীয় নির্দেশে আমরা আমাদের ওয়ার্ডগুলিতে ইউনিট কমিটির কাজে হাত দিয়েছি। আমাদের সামনে নতুন বর্ধিত যে সীমা আমাদেরকে দেওয়া হয়েছে, আইনি জটিলতার কারণে সেটা এখন পর্যন্ত যেটা কারণে প্রকাশিত না হলে সীমানা নির্ধারণের বিষয়টা আমরা সেই সব এলাকা নিয়ে আমরা কাজ শুরু করেছি। এক কথায় এই পবিত্র সিলেটে আমরা যে সব বিষয়ে দুর্বলতা ছিল সেই সব বিষয়ে সামনে নিয়ে আমাদের মহানগর আওয়ামী লীগের সহসভাপতিবৃন্দ, সম্পাদকবৃন্দ এবং সদস্যবৃন্দদের সমন্বয়ে যে সাংগঠনিক কমিটি গিয়েছে, তারা খুবই অ্যাক্টিভ, প্রতিনিয়ত তারা বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন। আর প্রায় 2011 সালের কমিটির পরে যেসব ওয়ার্ড কমিটি হয়েছিল, সেই ওয়ার্ড কমিটির যে দুর্বলতাগুলি তারা খুঁজে খুঁজে বের করছেন। আমরা গতকালকে সিদ্ধান্ত নিয়েছি সভাপতির নির্দেশে আগামী 30 তারিখ সন্ধ্যা 7টার সময় আমরা সহসভাপতি বৃন্দ এবং সম্পাদক বৃন্দ নিয়ে আমরা বসবো এই কাজের অগ্রগতি আমরা যাচাই বাছাই করার জন্য। আমি শুধু বলতে চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রগতি এবং উন্নয়নে যে যা রাজনীতি শুরু হয়েছে, সেই অগ্রগতি এবং উন্নয়ন রাজনীতির কর্মী হিসাবে কাজ করছি। আমি আপনাদেরকে অবগত করতে চাই, আমাদের সিলেট 1-এর মাননীয় সাংসদ সফল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মুনিম মহোদয় আমাদের এই তার যে সরকার থেকে বরাদ্দকৃত বিভিন্ন যে ত্রাণ সামগ্রী যখন সরকার সিদ্ধান্ত অনুযায়ী জনপ্রতিনিধিদের বিতরণ করবেন, এই সেরকম একটা সিদ্ধান্ত আছে। আমাদের এই সিলেট সিটি কর্পোরেশনের সব কাউন্সিলর আমাদের না, আমাদের দলের বাইরে। আমাদের এই সিলেট সিটি কর্পোরেশন মেয়রও আমাদের না, আমাদের দলের বাইরে। তখন আমরা ওনাকে অনুরোধ করেছিলাম আমাদের দলীয় নেতৃবৃন্দকে এই কাজে সম্পৃক্ত করতে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জেলা প্রশাসনের মাধ্যমে আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দকে এইসব কার্যক্রমে সম্পৃক্ত করেছেন। এই জন্য আমি পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি বলতে চাই, সারা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সিলেট কেন পিছিয়ে থাকবে? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের অনুরোধে আমাদের মেয়র না থাকলেও ওই সিলেট যাতে একটি আধুনিক শহর হিসাবে সৃষ্টি হয়, অগ্রগতি এবং উন্নয়নে অংশীদার থাকে, তার জন্য 1200 কোটি টাকা বরাদ্দ করেছেন। তার জন্য আজকে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা অতীতে জীবন এক হয়ে কাজ করেছি, বর্তমানেও আমরা কাজ করছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা কাজ করব। আমরা বলতে চাই, এই সিলেটের মানুষ খুবই আতিথ্যপরায়ণ, সংবেদনশীল এবং ন্যায় এবং নীতিকে সামনে নিয়ে কাজ করতে তারা সবাই দৃঢ়প্রতিজ্ঞ। আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ রাজনীতিতে যে কেউ চ্যালেঞ্জ করলে সেই চ্যালেঞ্জের মোকাবিলা দিতে আমরা মহানগর জেলা আওয়ামী লীগ সব সময় প্রস্তুত আছি। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেবকে। তিনি তার মহানগর আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে অবগত করেছেন মন্ত্রী মহোদয়কে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা জনাব শফিকুর রহমান চৌধুরী আমাদের সামনে উপস্থিত হয়েছে।
আমি যেহেতু মহানগরের বিষয়ে জাকির ভাই বলেছেন, আমি জেলা সম্পর্কে দুই একটি কথা বলেই আমার সভাপতি বক্তব্য রাখবেন। আমরা সিলেট জেলায় আমাদের 13টি উপজেলা, 13টি উপজেলায় আমাদের 13টি সাংগঠনিক টিম ইতিমধ্যে আমরা করে দিয়েছি। তারা তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। আমাদের 13টি উপজেলায় 5টি ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে। 31 তারিখে আমাদের 6ষ্ঠ ধাপের নির্বাচন হবে। এই 5টি ধাপে আমাদের প্রত্যেকটি উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন বেশিরভাগ, কেউ কেউ আবার বিদ্রোহী প্রার্থী হিসাবেও নির্বাচিত হয়েছেন। আর অন্যান্য দল যারা রয়েছেন তারা কিছু তারা তাদের প্রার্থী নির্বাচিত হয়েছে। 6ষ্ঠ ধাপে আমাদের 17টি ইউনিয়নে নির্বাচন ছিল। 2টি ইউনিয়নে মামলার কারণে নির্বাচন হচ্ছে না। আমাদের 15টি ইউনিয়নে নির্বাচন হবে আগামী 31 তারিখ। এই আমাদের সিলেট উপজেলার আমাদের যে 4টি পৌরসভা রয়েছে, 4টি পৌরসভায় আওয়ামী লীগের মেয়র রয়েছেন। নৌকা প্রতীক নিয়ে 2 জন নির্বাচিত হয়েছেন, 2 জন বিদ্রোহী প্রার্থী হিসাবে আমাদেরই নির্বাচিত হয়েছেন। এই 4 পৌরসভায় আমাদেরই মেয়র রয়েছেন। আমরা উপজেলা ভিত্তিক আমাদের সংগঠন অনেক শক্তিশালী। যে কোনো প্রতিকূল অবস্থা মোকাবেলার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমাদের সংগঠনের প্রতিটি নেতা কর্মীরা প্রস্তুত রয়েছে। আমরা প্রত্যেকটি উপজেলায়, এখানে আমাদের 5টি উপজেলায় 15টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। সেহেতু আমাদের অনেক নেতৃবৃন্দরা সেই উপজেলায় তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এর জন্য আজকে হয়তো কেউ আসতে পারেননি। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, সংগ্রামী জননেতা জনাব শফিকুর রহমান চৌধুরীকে। জনাব শফিকুর রহমান চৌধুরী। আজকে আমাদের শেষ মুহূর্ত বাংলাদেশ সরকারের মাননীয় প্রচার মাননীয় মন্ত্রী, আমার অত্যন্ত ঘনিষ্ঠ, যার সাথে আমরা দীর্ঘদিন একসাথে লন্ডন একসাথে কাজ করতে সক্ষম হয়েছিলাম, জনাব ডক্টর হাসান মোহাম্মদ। সেখানে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আমি বক্তব্য এখানে আমি আসতে দেরি হওয়ার মূল কারণ হল গত রাত্রে আসছি 2টার সময়। এরপরে আমাদের জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুনু মিয়ার আম্মা মারা গেছে। তার জানাজা ছিল 10টার সময়। এই জানাজা শরীর হয়ে আসতে দেরি হওয়ার জন্য দুঃখিত। আমি আমার বক্তব্যের প্রারম্ভিক গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, পুষ্পত্র থেকে জাতীয় নেতৃবৃন্দ, 15ই আগস্টে বঙ্গমাতা বেগম রোকেয়া মুজিব সহ যারা শহীদ হয়েছেন সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি ব্যক্তিগত বলব। এখানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব ওনার রিপোর্ট দিয়েছে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরুল্লাহ খান তার রিপোর্ট দিয়েছেন। আমি মূলত 2003 সাল থেকে সিলেট স্থায়ীভাবে বসবাস করতেছি এবং
2008 সালের 29 ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দেওয়ার পরে নির্বাচিত হয়েছিল। তারপর থেকেই আছে 2001 সালের নির্বাচনে প্রার্থীর মধ্যে কাজ করছি, জেলা মহানগর আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। আর বিশেষ করে জেলা আওয়ামী লীগের 13টি উপজেলাতে আমরা সংগঠন পুনর্গঠন করতেছি, আগেও করেছিলাম। এখন আমাদের জেলা 13টি উপজেলায় শক্তিশালী হচ্ছে এবং ইউনিয়নগুলোতেও নির্বাচনে ভালো তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং আমরা যে কেন্দ্র থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ আমরা যথাযথভাবে পালন করতে সক্ষম আছি। আমি একটি কথা বলবো, যেটা শাহজালাল ইউনিভার্সিটির ব্যাপারে আমরা জেলা মহানগর আমরা ভূমিকা পালন করেছি এবং তার যে জাতীয় ব্যবসায়ের মাধ্যমে অনশন ভঙ্গ হয়েছে সেটা আপনারা জানেন। আমরা জেলা মহানগর আমাদের ঐক্যবদ্ধ এবং আমাদের মধ্যে কোনো ফাটল নেই। আমরা সবাই ধর্মমত নির্বিশেষে মানুষের সাথে আছি। মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন কর্মকাণ্ড সেটা আমরা জেলা উপজেলায় আমরা বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে প্রচারণা করে যাচ্ছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে সিলেটে আর সুস্বাগত জানাতে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা, বাংলাদেশ। ধন্যবাদ জনাব শফিকুর রহমান চৌধুরী সাহেবকে, তিনি সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন। এখানে জেলা আওয়ামী লীগের আরো অনেক নেতৃবৃন্দরা এসেছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য জনাব সরওয়ার হোসেন এখানে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত হয়েছেন আমাদের জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব শাহিদুর রহমান চৌধুরী জাভেদ। উপস্থিত হয়েছেন জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জৈন্তাপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কামাল আহমদ এখানে উপস্থিত হয়েছেন। আরো হয়তো নেতৃবৃন্দ আছেন, আমি দেখতে পাচ্ছি না, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মন্ত্রী মহোদয় অন্য আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী, আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সম্পাদক, সাবেক তুকুর ছাত্র নেতা জননেতা জনাব ডক্টর হাসান মাহমুদ সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। জনাব ডক্টর হাসান মাহমুদ সাহেব। উদ্যোগে আজকে মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মুক্তিযোদ্ধা জনাব মাসুদ আহমদ চৌধুরী, এখানে উপস্থিত আছেন
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি শামসুল চৌধুরী এবং এখানে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের প্রাপ্ত সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য শফিকুল চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ জেলা এবং মহানগর আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই বন্ধের দিনে আপনারা কষ্ট করে সকালবেলা এসেছেন। শীতের সকালবেলা আসা এত সহজ নয়, তৈরি হয়ে আপনারা এসেছেন, এর জন্য ধন্যবাদ। আমি যদিও বা সরকারি কাজে এসেছি, কিন্তু এরপরও দলটাই তো মূল ঘর, সরকার তো কোনো পার্মানেন্ট ঘর নয়। আমি দলের কারণেই আমরা সরকারে, দলের কারণেই আমরা নানা পদ, দলই আমাদেরকে ক্ষমতায় নিয়ে গেছে, আপনাদের কারণেই দল ক্ষমতায়। আমি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আপনাদের কারণে দল ক্ষমতায় গেছে, বারবার ক্ষমতায় এসেছে। দলের তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে আমাদের দলের প্রাণ। আপনারাই মাঠে ময়দানে কষ্ট করে দলকে টিকিয়ে রেখেছেন। আজকে আমাদের দল পরপর 3 বার রাষ্ট্র ক্ষমতায়, পরপর 3 বার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে এটা অপ্রিয় হলেও সত্য যে অনেকের মধ্যে আলস্য পেয়ে বসেছে এবং পরপর 3 বার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে আমাদের মধ্যে অনেক সুযোগ সন্ধানীয় অনুপ্রবেশ ঘটেছে। গত 13 বছর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশের উন্নয়ন হয়েছে, শুধু দেশের উন্নয়ন নয়, প্রতিটি মানুষের উন্নয়ন হয়েছে। আজ থেকে 13-14 বছর আগে একজন রিক্সাওয়ালা ভাই প্রতিদিন রিক্সা না চালালে তার সংসার চলত না। এখন একজন রিক্সাওয়ালা যদি মনে করেন আজকে চালাবো আগামীকাল চালাবো না, অসুবিধা হয় না। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি তখন আমরা স্লোগান দিতাম শ্রমিকের মজুরি হতে হবে 3.5 কেজি চালের মূল্যের সমান। এটা ছিল আমাদের স্লোগান, দাবি। কারণ শ্রমিকের মজুরি 3.5 কেজি চালের মূল্যের কম ছিল। এখন শ্রমিকের মজুরি এমন জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার নিয়ে গেছে, একজন শ্রমিক তার মজুরি দিয়ে 12 কেজি চাল কিনতে পারে। এটি বাস্তবতা। তাহলে প্রতিটি মানুষের উন্নয়ন হয়েছে। ঢাকা শহরে একজন রিক্সাওয়ালা সে 12 ঘন্টাও চালাতে হয় না, 8-10 ঘন্টা রিক্সা চালিয়ে 1000 টাকা উপার্জন করে ঢাকা শহরে একটা রিক্সাওয়ালা। আমাদের চট্টগ্রাম এলাকায় 700 টাকার নিচে কোনো শ্রমিক পাওয়া যায় না, 800 টাকা। আমার মনে হয় সিলেটও একই অবস্থা, 800 টাকা একজন শ্রমিকের মজুরি। আজকে যেই ছেলেটি সিলেট থেকে 13 বছর আগে বিদেশ গেছে, সে যখন সিলেট বিমানবন্দরে আসে, বিমানবন্দর চিনতে পারে না। বিমানবন্দর দিয়ে যখন বিমানবন্দরে নামে, ঢাকায় কোনো নামাই দিল কিনা তার ভুল হয়, বিমানবন্দরটাই চিনতে পারে না, কারণ বিমানবন্দর বদলে গেছে। তারপর সিলেট শহরে এসে সে শহর চিনতে পারে না, শহর থেকে যখন গ্রামে যায় তার গ্রামও চিনতে পারে না, কারণ 13 বছর আগে গ্রামের রাস্তা ছিল মেট্রোপথ এবং কাদামাটির পথ। এখন সেই মেট্রোপথ নাই, কাদামাটির পথ নাই, সেটি এখন পিচঢালা পথ হয়ে গেছে। আশেপাশের বাড়িঘর ছিল কোনোটা কুড়ে ঘর, কোনোটা হয়তো টিনের ঘর, এখন সেখানে দালান উঠে গেছে।
আকাশ থেকেও কুড়ে ঘর দেখা যায় না, আকাশ থেকেও কুড়ে ঘর দেখা যায় না। আমি বাংলাদেশের সবচেয়ে দরিদ্র এলাকা চর কুকরি মুকরিতে গিয়েছিলাম হেলিকপ্টারে, আরো কয়েক বছর আগে। আকাশ থেকে আমি নিজেও একটা কুড়ে ঘর দেখি নাই, সবচেয়ে দরিদ্র এলাকায় গিয়ে। সব সব বাড়ির উপরে টিন অন্তত। আমি আমার নিজের এলাকায়, নিজের নির্বাচনী এলাকায় কোন প্রত্যন্ত এলাকায় 1 বছর পরে গেলে আমি চিনতে পারি যে পাহাড়ের পাদদেশে সুন্দর সুন্দর বিল্ডিং, কোন দেশে আসলাম আমরা। এটি বাস্তবতা। দেশটা বদলে গেছে, কেউ স্বীকার করুক আর না করুক, আমাদের দেশটা বদলে গেছে। প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। আজকের মিটিং এর ভিডিওর সাথে যদি 13 বছর আগের মিটিং এর ভিডিও মিলান, দেখবেন আজকের চেহারাগুলো অনেক সুন্দর, অনেক চকচকে, বেশভূষাও অনেক চকচকে। এটি বাস্তবতা। এবং বাংলাদেশে এখন খালি পায়ে মানুষ দেখা যায় না। খালি পায়ে যদি কারো দেখা যায়, মানুষ তার দিকে তাকায়, বলে যে মনে হয় হেডকোয়ার্টারে গন্ডগোল আছে। এটি বাস্তবতা। ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না। আগে সিলেটের সম্ভবত জিন্দাবাজারে পুরনো কাপড় বিক্রি হতো, সেই কাপড় ধোলাই ইস্ত্রি করে আমরা পরতাম। চট্টগ্রামে জোহর হকার মার্কেট, ঢাকায় বঙ্গবাজার বিক্রি হতো, সিলেট হকার মার্কেট বিক্রি হতো, আমরা সেগুলো পরতাম। আর এখন সেখানে কোনো পুরান কাপড় বিক্রি হয় না, সব নতুন কাপড়। আর নতুন কাপড় আমাদের দেশ থেকে বিদেশে যায়, উল্টে গেছে পুরোটা। এই যে পরিবর্তন, এটি কোন জাদুর কারণে হয়, এটি জননেত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে সম্ভব। এবং এই যে সাফল্য, এই সাফল্যের ভাগিদার আপনারা, আমাদের দলের নেতাকর্মী। কিন্তু এই সাফল্য অনেক সময় ম্লান হয়ে যায় যখন আমাদের তরুণ নেতাকর্মীরা যখন উদ্যুক্তপূর্ণ আচরণ করে, তখন মানুষ বিরক্ত হয়। এই জন্য তরুণ নেতাকর্মীদের বলতে হবে যে ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হবে, বিনয়ের কোনো বিকল্প নাই। সেজন্য তরুণ নেতাকর্মীদের কাছে এই বার্তাকে পৌঁছে দিতে হবে। আর যারা দলের মধ্যে আগে অন্য দল করত, তারা কেউ কেউ এসেছে পিঠ বাঁচানোর জন্য, আর কেউ কেউ এসেছে সম্পদ বাড়ানোর জন্য। এদেরকে চিহ্নিত করতে হবে। এদেরকে চিহ্নিত করে ওদের কারণে মানুষ আমাদের উপর বিরক্ত হয়। ওরা দলটাকে ব্যবহার করে। কোন নেতা আসলে তার সাথে ছবি তোলার জন্য হুড়োহুড়ি করে, সেই ছবি অন্য জায়গায় দেখায়, তারপর সেটা আবার ঘরের মধ্যে টাঙিয়ে রাখে এবং সেটা দেখিয়ে অন্য জায়গায় নানা ধরনের কথা বলি। ওগুলো মাথায় রাখতে হবে। তো আমি যেটি মনে করি যে আজকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পত্রপত্রিকা অনেক লেখালেখি হয়েছে যে এত বিদ্রোহী প্রার্থী জয়লাভ করবেন, অনেক পত্রিকায় লিখেছে না? এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রমাণিত হয়েছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগ জয়লাভ করেছে, আর 2 নম্বর পজিশনে হচ্ছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। তাহলে এই নির্বাচনে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ। বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করেছিল, জাতীয় পার্টিও করেছিল। বিএনপি বেনামে ইলেকশনে অংশগ্রহণ করেছে, জাতীয় পার্টি তো স্বনামে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা হাতে গোনা কয়েক, বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগের নৌকা প্রার্থী জয়লাভ করেছে। দ্বিতীয় অবস্থানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, তারাও আওয়ামী লীগ। তাহলে এই নির্বাচনে কি প্রমাণিত হলো? প্রমাণিত হলো আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ। পত্রপত্রিকায় যারা লিখেছে, কিছু কিছু পত্রিকা সবসময় লিখে আওয়ামী লীগের কোথায় দোষ ত্রুটি সেটি দূরবীন দিয়ে খুঁজে বেড়ায়। কিছু কিছু পত্রিকা দূরবীন দিয়ে খুঁজে বেড়ায় কোথায় কি হলো। কোনো জায়গায় যদি কোনো কিছু হয়, সেটা
কোনো না কোনো সময় ছাত্রলীগ করেছে কিনা বা তার কেউ ছাত্রলীগ করেছে কিনা সেটা দূরবীন দিয়ে খুঁজে বেড়ায়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে বেড়ায় এবং সেটাকেই নিউজ করার চেষ্টা করে। এদের উদ্দেশ্য আসলে ভালো নয়। তো এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, তাহলে দেশের মানুষ নিশ্চিতভাবে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে। কিন্তু আজকে দেশের এই উন্নয়ন অনেকের পছন্দ হচ্ছে না। এই উন্নয়ন অগ্রগতিতে সমগ্র দেশের মানুষ খুশি হলেও বিশ্ব সম্প্রদায় মানে প্রধানমন্ত্রী প্রশংসা করলো, বিএনপি, জামাত এবং তাদের মিত্ররা তারা তো খুশি নয়, বরং আতঙ্কিত। কারণটা কি? জননেত্রী শেখ হাসিনার এই সাফল্যের কারণে দেশের মানুষ খুশি, সেজন্য তারা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এবং আতঙ্কিত। এই কারণে তারা এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সারা দুনিয়ায় দেশের বিরুদ্ধে তারা নানা অপপ্রচার চালাচ্ছে এবং রীতিমতো লবিস্ট নিয়োগ করেছে। লবিস্ট নিয়োগ করে দেশের রপ্তানি বাণিজ্য যাতে বাধাগ্রস্ত হয়, দেশের উন্নয়ন যাতে বাধাগ্রস্ত হয় এবং দেশের সুনাম যাতে ক্ষুণ্ণ হয়, সেজন্য টাকা পয়সা খরচ করে দেশের বিরুদ্ধে সরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে তারা রীতিমতো পয়সা খরচ করে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে সাইন করে চিঠি লিখেছেন ইউএস, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইন প্রণেতার কাছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে চিঠি লিখেছেন যে বাংলাদেশকে সাহায্য না দেওয়ার জন্য, সাহায্য দেওয়াটা পুনর্মূল্যায়ন করার জন্য। একটি দলের মহাসচিব কিভাবে দেশকে সাহায্য না দেওয়ার জন্য কিংবা সাহায্য দেওয়ার ক্ষেত্রে পুনর্মূল্যায়ন করার জন্য চিঠি লিখতে পারে? তারা আবার দেশ পরিচালনার স্বপ্ন দেখে। এরা আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, এরা দেশ বিরোধী। যখন কোনো মানুষ দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে চিঠি লিখে দেশকে সাহায্য দেওয়া না হোক, তার তিনি অবশ্যই দেশদ্রোহী, দেশ বিরোধী মানুষ। বিএনপি মহাসচিব নিজের সিগনেচার দিয়ে চিঠি লিখেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সরকার, আপনারা জানেন যে মহামান্য রাষ্ট্রপতি তিনি নির্বাচন কমিশন গঠন করার জন্য সংলাপের আয়োজন করেছেন এবং সেই সংলাপে অনেক রাজনৈতিক দল গেছে। বিএনপি যায় না, কারণ বিএনপিকে না রোগ পেয়ে বসেছে, সবকিছুতে না বলা। বিএনপি না রোগে আক্রান্ত, সেজন্য তারা সবকিছুতে না, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও না, সবকিছুতে না। বিএনপি যায় নাই, কিন্তু অনেক রাজনৈতিক দল সংলাপে গেছে। সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি সহ অনেক রাজনৈতিক দল সংলাপে গেছে। বেশিরভাগ রাজনৈতিক দল বলেছে যে নির্বাচন কমিশন গঠন করার জন্য একটি আইন করা হোক এবং সেই আইন করার উদ্যোগ যখন নেওয়া হয়, এই আইন করার জন্য বিএনপির নেতারা বিভিন্ন সভা সমিতিতে দাবি দিয়েছে এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলো দাবি দিয়েছে, সিভিল সোসাইটি, বিভিন্ন ব্যক্তিবর্গ দাবি দিয়েছে। এমনকি এই সুজন, বদিউল আলম মজুমদার, স্বাধীন মালিকরা আইনমন্ত্রীর সাথে দেখা করে বলেছেন, যখন আইনমন্ত্রী বলল যে এত অল্প সময়ের মধ্যে আইন করা কঠিন, তখন তারা বলেছিলেন যে আইন করা কঠিন হলে অন্তত রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে আইন করুন। তারপর আবার সাক্ষাৎকার দিয়ে বলেছে যে 15 দিনেই একটি আইন করা সম্ভব। বিএনপির নেতারা, আমি নাম বলে লজ্জা দিতে চাই না, বহু নেতা সভা সমিতিতে বলেছে আইন করা হোক এবং দেশের প্রয়োজনে 2 দিনেও আইন করা যায়, এই কথা বলেছে।
যেই আইন করার উদ্যোগ নেওয়া হলো তখন তারা আবার উল্টো সরে কথা বলা শুরু করবে। আমরা যদি আশেপাশের দেশের দিকে তাকাই, আমাদের দেশের যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, সেই টাইপ অফ গভর্নমেন্ট হচ্ছে ভারতে। ভারতেও মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন নিয়োগ করে, নেপালেও রাষ্ট্রপতির মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগ হয়, শ্রীলঙ্কাতেও রাষ্ট্রপতির মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগ। আমি পাকিস্তানের উদাহরণ দিতে চাই না, পাকিস্তানের বিভিন্ন প্রদেশের বিচারপতিদের দিয়ে সেখানে নির্বাচন কমিশন নিয়োগ হয় এবং সেটিও রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগ হয়। এভাবে বিভিন্ন দেশে রাষ্ট্রপতির মাধ্যমে কিংবা রাষ্ট্রপ্রধানের মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগ হয়। যেমন নিউজিল্যান্ডে যে গভর্নর জেনারেল, যিনি রানীর প্রতিনিধি, তার মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগ হয়। অস্ট্রেলিয়াতে তাও গভর্নর জেনারেলের মাধ্যমে, অর্থাৎ রানীর প্রতিনিধি যিনি, তার মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগ। সারা দুনিয়ায় যে সিস্টেম, আমাদের দেশের সিস্টেমটা আরো উন্নত করা হয়েছে। সেখানে কোনো সার্চ কমিটি নাই। আমাদের দেশে যে আইন গতকাল পাস হয়েছে সেখানে সার্চ কমিটি রাখা হয়েছে। সার্চ কমিটি খুঁজে বের করবে, বের করে 10 জনের নাম প্রস্তাব করবে, সেখান থেকে 5 জনকে আমাদের রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। আমি যে সমস্ত দেশের কথা বললাম, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, আমাদের এখানে, এবং নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এখানে ওই সার্চ কমিটি গঠন করা হয়, রাষ্ট্রপতি নিয়োগ দেন। আমাদের এখানে এটিকে আরো স্বচ্ছ করার জন্য একটি সার্চ কমিটির মাধ্যমে এটি নিয়োগ দেওয়ার বিধান রেখে আইন পাশ করা হয়েছে। তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকাল বললেন আইন পাশ করার পর যে আইন পাশ করলে হবে না, আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। সরকারের অধীনে তো কোনো নির্বাচন হয় না, নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। সরকারের তখন কোনো ক্ষমতা থাকে না। যখন নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হয় তখন সরকার একটা কনস্টেবলও বদলি করতে পারে না, থানার একজন কনস্টেবলও বদলি করতে পারে না, সেটি নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। তাহলে কি সরকারের অধীনে নির্বাচন হয়? নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে, এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরগুলোর দায়িত্ব তখন নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতের মতো কথা বলছে, এতে আমার খুব কষ্ট লাগছে। শিক্ষিত মানুষটা কেন মূর্খের মতো কথা বলছে? আসলে ওদের যে না রোগে পেয়ে বসেছে বললাম, সবকিছু তো না বলা, সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। আমি আমাদের দলের নেতা কর্মীদের বলবো, ওরা বুঝতে পেরেছে যে জনগণ তাদের কাছ থেকে বহু দূরে সরে গেছে, তারা সেজন্য নানা ষড়যন্ত্র করছে। দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাবে। আমি নেতা কর্মীদের অনুরোধ জানাবো, বিশেষ করে তরুণ নেতা কর্মীদের, এখানে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আছে, তথ্য গবেষণা সম্পাদক আছে, প্রচার সম্পাদক আছে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন প্রচারের একটি বড় ক্ষেত্র। এটিকে সরকারের পক্ষে প্রচারের জন্য ব্যবহার করতে হবে, এবং বিরোধীরা আমাদের বিপক্ষে অপপ্রচারের জন্য এই প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে, সেটাও মোকাবেলা করতে হবে। এখন মিছিল মিটিং যেমন দরকার, সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয় থাকাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেই অনুরোধটুকু জানাই, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, সেটি যেন এই আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, প্রচার সম্পাদক এবং তথ্য গবেষণা সম্পাদক সহ তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, এবং সেটার সাথে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ সহ আমাদের সহযোগী যে সমস্ত সংগঠন আছে তাদের সাথে কোঅর্ডিনেট করে দেওয়া। এটি দেখবেন যে হঠাৎ দেখা গেল যে শফিক ভাইয়ের বিরুদ্ধে একটা পোস্ট দিয়ে দেওয়া, বা মাসুদ ভাইয়ের বিরুদ্ধে একটা পোস্ট দেওয়া হলো, সেক্রেটারির বিরুদ্ধে দেওয়া হলো, ওনার বিরুদ্ধে দেওয়া হলো, বা আপনাদের কার বিরুদ্ধে দেওয়া হলো। আমাদের নেতা কর্মীদের দায়িত্ব হচ্ছে ওটা যে সঠিক নয় সেটি বলা, এবং কেউ আমাদের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো হচ্ছে, নিজের ছবি সেলফি তুলে পোস্ট দেওয়া আর এটা কত লাইক পেলো আর শেয়ার পেলো, সেটি অবশ্যই আমি দেখতে ওটা করতে নিষেধ করছি না, এটা তো নিষেধ করলে লাভ হবে না, এটা করবে স্বাভাবিক,
এটি সবাই করবে, এটা করুক, অসুবিধা নেই। তো পাশাপাশি এই কাজগুলো করতে হবে। এটি না হলে পরে মানুষ এখন পত্রিকা পড়ার চেয়েও ফেসবুক বেশি দেখে, সারাক্ষণ ফেসবুক দেখে, ট্রেনে বসে দেখে, গাড়িতে বসে দেখে, প্লেনে বসে দেখে, বাথরুমে বসেও দেখে। তো যেহেতু এটি বাস্তবতা, সুতরাং সেই মাধ্যমটাকে আমাদের ব্যবহার করতে হবে। দেশের টেলিভিশন দেখে 3 কোটি, 3.5 কোটি, বড় জোর 4 কোটি মানুষ, 5 কোটি মানুষ, 4 কোটি 5 কোটি মানুষের টেলিভিশন দেখে, আর বড় জোর 2 কোটি মানুষ খবর শুনে। আর ফেসবুক ব্যবহার করে 8.5 কোটি মানুষ। সুতরাং সেই মাধ্যমটাকে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিয়মিত অনুরোধ জানাই। আমি কথা বাড়াবো না, আমার আরো প্রোগ্রাম আছে। তো মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটি দাবি দিয়েছিলেন বক্তৃতায়, আমি আপনাদেরকে সুখবর দিতে চাই। তিনি বলেছেন একটি উপকেন্দ্র প্রতিষ্ঠা করার জন্য আর একটা প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা টেলিভিশন। আমরা একটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র প্রতিষ্ঠা করতে পারছি। আজকে সেটির জায়গা নির্ধারণ করার জন্য এসেছে। পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র হবে সিলেটে। আমরা করোনা যদি এভাবে হারা না দিত, অনেক আগেই যে কার্যক্রম শুরু করতে পারতাম। করোনার কারণে আমরা প্রায় 1.5 বছর পিছিয়ে গেছি। তো এখন উন্নতভাবে খুব সহসা আমরা টেলিভিশন কেন্দ্রের কার্যক্রম, অর্থাৎ নির্মাণের কার্যক্রম আমরা শুরু করব। আমরা চেষ্টা করব নির্বাচনের আগে যতটুকু সম্ভব কার্যক্রমকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে চালু করার জন্য। কতটুকু পারবো জানি না, তবে এখানে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র আমরা স্থাপন করতে যাচ্ছি। তখন সিলেট থেকে কেউ গান গাইলে সারা দেশে শোনা যাবে, দেখা যাবে। সিলেট থেকেও খবর পরিবেশিত হবে। তো আপনারা জানেন এখন ঢাকা এবং চট্টগ্রামে টেলিভিশন কেন্দ্র আছে। আমরা প্রত্যেকটি বিভাগীয় সদরেই আমরা টেলিভিশন কেন্দ্র স্থাপন করতে যাচ্ছি। সিলেটে কোনো জটিলতা নাই, কারণ সিলেটে জায়গা আছে, অনেক বিভাগীয় শহরের জায়গা নাই, সেখানে একটু জটিলতা তৈরি হয়েছে। আবার সিলেটে কোনো জটিলতা নাই, আমরা এটির কার্যক্রম খুব সহসা শুরু করতে পারব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গ। ধন্যবাদ মঞ্জু মহোদয়কে। আমাদেরকে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন তিনি বলেছেন আমাদের সিলেটে হবে, সেই জন্য মঞ্জু মহোদয়কে আমরা সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবারে সভাপতির বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুকুদ্দিন আহমদকে। জনাব মাসুকুদ্দিন। আজকে এই মত বিনিময় সভায় উপস্থিত আমাদের শ্রদ্ধেয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ সাহেব দীর্ঘক্ষণ সুন্দর সাবলীল ভাষায় গুরুত্বপূর্ণ যে বক্তব্য রেখেছেন। আমরা অনেক সময় অনেক কথা শুনি, বক্তব্য শুনি। আজকে ওনার বক্তব্য আমাদেরকে আশান্বিত করেছে, শুধু সাংগঠনিক ক্ষেত্রে নয়, বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে কি করছে, বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে এগিয়ে যাচ্ছে। আমরাও সবাই জানি 13 বছরে বাংলাদেশের সাফল্য অর্জিত হয়েছে, এখন যেটা আমরা আমাদের কাছে দৃশ্যমান। আমি আমার কথা বাড়াবো না, শুধু বলবো যে আমরা যদি সবাই যারা আওয়ামী লীগ করি, উনি যে কথাগুলো বলেছেন, সময়ের ব্যবধানে আমাদের যে এখন আমরা এগিয়ে যাচ্ছি, সেই সুযোগে কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্ন দিক থেকে আমাদের মধ্যে কিন্তু ঢুকে পড়েছে। আমাদের সবার সেদিকে খেয়াল রাখতে হবে যাতে আমাদের অর্জন, আমাদের যে সাফল্য, আমাদের যে অগ্রগতি তাকে ব্যাহত করতে, যাতে ভিন্ন পথে আমাদেরকে প্রবাহিত করতে না পারে। আমাদের সবার চোখ কান খোলা রাখতে হবে। পাশাপাশি আমরা যাতে আওয়ামী লীগের নীতি নির্ধারণী যেভাবে নির্দেশিত, যেভাবে আমাদের এগিয়ে চলা উচিত, সামনে আবার নির্বাচন আসতেছে, আমাদের অনেক অনেক কাজ হয়েছে। সুধা কথা আমি বলতে গেলে একটা কথাই বলি, এই 2 বছর করোনা প্রভাবের মধ্যেও
আমাদের কিন্তু একটা লোক ইনশাআল্লাহ না খেয়ে মারা যায় নাই। এইটাই আওয়ামী লীগের সাফল্য, এইটাই সরকারের সাফল্য। এই সাফল্যকে আমাদের ধরে রাখতে হবে এবং আমরা যারা আছি, আমরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা আছি, আমরা যাতে সবাই সুন্দরভাবে চলি, যাতে দলের সামান্যতম আমাদের চলাফেরায় কোন ধরনের ব্যাঘাত ঘটে না এবং সরকারের যাতে কোন ধরনের বদনাম পোহাতে হয় না, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং পাশাপাশি আজকে আমাদের প্রধান অতিথি ডক্টর হাসান মাহমুদকে আমরা মহানগর এবং জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদেরকে যে সুন্দরভাবে কথা বলার বাস্তব জিনিসগুলা খুব সঠিক করে তুলে ধরেছেন। আমরা আশা করি উনি এইভাবে আমাদের মধ্যে আসবেন করোনা পিরিয়ড চলে গেলে এবং বিভিন্ন উপজেলায় যদি আমরা যেতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের দল আরো এগিয়ে যাবে, আমরা সুসংগঠিত হব এবং কর্মীদের মধ্যে প্রাণের সঞ্চয় আসবে। এই বলে আমি আর সময় না বাড়িয়ে মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আবারও নেতাকর্মী যারা এই সকালে সবাই উপস্থিত হয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি সবার কাজ এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক, আপনারা দেখলেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করলেন প্রধান অতিথি ডাক্তার হাসান মাহমুদ, মাননীয় মন্ত্রী তথ্য প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার। তো আমরা আজকে সিলেট সার্কিট হাউস থেকে আপনাদেরকে সরাসরি এই ভিডিওটি উপস্থাপন করেছি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, সবাই দেখা শুরু করে দেবেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন মহানগর জেলা আওয়ামী লীগের মত বিনিময় সভা ডাক্তার মোহাম্মদুল আসলেন। সিলেট মত বিনিময় শেষ করে সবাই চলে যাচ্ছেন। বাংলা।